আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা। আমি আজীবন আপনার পায়ের তলে থাকতে চাই মা। আমার কি ভুল? আপনি আমাকে বলেন, আমি সেটা শুধরে নিব। 2006-এ ফ্যামিলি আমাকে বিয়ে দেয়। তো সেখানে ওই লোকটা, তার বয়স আমার থেকে মানে প্রায় 20 বছরের বড় হইব। এরকম একটা লোকের সাথে বিয়ে দিচ্ছে। পরে আমাকে তো শ্বশুর বাড়ি নেওয়া হয়। শ্বশুর বাড়িতে নেওয়ার পরে যা দেখি যে সবকিছুই অন্যরকম। তার সাথে আমার কোনোভাবেই তার সাথে আমার মনের মিল ছিল না। কোনোভাবেই তার সাথে আমার মনের মিল হইতো না। সে আমাকে জাস্ট ব্যবহার করার জন্যই মনে হয় বিয়ে করছে, আর সংসারের কাজ করানোর জন্য। একটা বইয়ের যে আবদার চাহিদা বা আদর যত্ন কিছুই করতো না সে আমাকে। এরপরে হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে সে আমার গায়ে হাত তুলে। আর পাশের বাসায় গেছি, যাই আমি আমার খালাদের সাথে কথা বলছি, পাশের বাড়িতে আমার খালার বিয়ে হয়েছে। তো সেখানে আমি গেলাম কেন না বইলা তার কাছে, ঠিক আছে, সেজন্য আমাকে সেইখানে সবার সামনে সে আমাকে মারছে। তারপরে এরকম 2.5 মাস ছিল, সে 2.5 মাসের মধ্যে সে আমাকে 5-6 বার মারধর করছে। যে কোনো অজুহাতে সে আমাকে মারধর করতো। সে সৌদি প্রবাসী ছিল। সে বিয়ের 2.5 মাস পরে বাইরে চলে যায়। চলে যাওয়ার পরে হচ্ছে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো আমার বেবি পেটে আসার পর থেকে আমি আমার বাপের বাড়ি, আমি তারপরে থেকে আর ওই বাসায় যাইনি। আমার মেয়েটা হয়েছে, বেবিটা হওয়ার পরে সে আমাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না, বেবিকে ভরণ পোষণ দিচ্ছে না। তো তখন আমি চিন্তা করলাম যে তার কাছে তো আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যৎ তো অন্ধকার। তখন আমি তাকে ডিভোর্স করে দিলাম। তো তারপরে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে থাকতে থাকি, আমার মেয়েটাকে তারা নিয়ে যায়। তা আমার মেয়েটাকে আমি দিতে চাই না, আমার কাকি আমার মা 6-7 জনে ধইরা আমার কাছ থেকে জোর করে ছিনাই নেওয়া হয়। ছিনাইয়া তারা নিয়ে আমার মেয়েকে শ্বশুর বাড়ি দিয়ে দেয়। তো তারপরে দেখা যায় যে আমি আর যাই না এখানে, এভাবেই থাকি। ডিভোর্সের পরে 8-9 বছর আমি আমার বাপের বাড়ি ছিলাম। তারপরে আমি আমার বোনের বাড়িতে বেড়াতে যাই। যার পরে হচ্ছে ইতালি প্রবাসী ছেলের সাথে আমার দেখা হয়। আর সে হচ্ছে আমার বোনের বাড়ির সামনে থাকে। সে ইতালিতে থাকে। সে বাংলাদেশে আসছিল 8 মাসের ছুটিতে। তারপরে সে আমাকে দেখে, দেখার পরে তার কাছে ভালো লাগছে, আমাকে দেখার পরে সে বিয়ের প্রস্তাব দিছিল। সেটা আমি না বলছিলাম, জাতীয়র মধ্যে এটা জ্ঞানচাপ হইব, সেজন্য আমি না বলছিলাম, আমি রাজি হইনি। পরে বলতেছে তোমার সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আমাদের ইসলামে তো আছে যে বিয়ে করা জায়েজ আছে। তো তারপরে আমি চিন্তা করলাম, যেহেতু আমি একটা ডিভোর্সি মেয়ে, সেও ডিভোর্স, তো দুজনে বিয়ে করলে কেউ কাউকে কিছু বলতে পারবো না। সেও আমাকে মাইনা নিব। তারপরে ফ্যামিলি যেহেতু সবকিছু জানে, তার ফ্যামিলিও নাকি রাজি। সে আমাকে বলতেছে যে তার ফ্যামিলির সবাই রাজি। তো আমার ফ্যামিলিতে হচ্ছে টোটালি রাজি হয় না। তো আমি চিন্তা করলাম যে আমার শ্বশুর বাড়ির লোকজন তো জানে আমি থাকবো যে বাসায়, তারা মাইনা নিতেছে, ঠিক আছে। আমার তো একটা সংসারের দরকার আছে, আমার একটা বাচ্চার দরকার আছে। মোটামুটি তো বয়স মানে 27-28 প্রায় হয়ে গেছে গা, ঠিক আছে, এরকম চিন্তা করলাম। তো তারপরেও আমি আমার ফ্যামিলির অমতে আমি তাকে বিয়ে করি, কারো কথাই শুনি নাই। ছেলে আমাকে নিয়ে যায়, ঠিক আছে, তার বোনের বাসায়। তো নিয়ে যাওয়ার পরে ওইখানে হচ্ছে তার বোন বোন জামাই থাকে। সেখানে আমাকে একটা করে নিয়ে তার বোন জামাই বিয়ে করায় দেয়। আমার ফ্যামিলির কেউ জানতো না, তার ফ্যামিলির সবাই জানতো। বিয়ে করার পরে আমরা ওইখানে 22-23 দিন ছিলাম ওইখানে। ওই 22-23 দিনই হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত, সবচেয়ে সুখের মুহূর্ত কাটে আমার। 22-23 দিন পরে আমার ননদ আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসে। আসার পরে 3-4 দিন ভালো ছিল। তারপরে হচ্ছে আমার শাশুড়ি আমার সব কাজে এসে ভুল ধরে, যে কোনো একটা অজুহাতে আমার শাশুড়ি আমাকে বকাবকি করতেছে। আমার আগের বিয়ে নিয়ে খোটাখাটি, যা মুখে আসে সেগুলা বলে। তারপরে আমি কান্নাকাটি করি, আমার শাশুড়ি এসব কথা শুই না। আমি আমার হাজবেন্ড কে বলি যে দেখো এইগুলো বলে, ঠিক আছে। আমার হাজবেন্ড ভালো মন্দ কোনো কিছুই বলে না, আমাকেও কিছু বলে না, আমার শাশুড়িকেও কিছু বলে না। একটা হাজবেন্ড চাই কি যত্নশীল বউ, তার টেক কেয়ার করবে, তার ফ্যামিলি টেক কেয়ার করবে, এরকম একটা বই তো চায়। তো আমার তো কোনো ইয়া ছিল না। আমি তো যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করছি, যে আমার আগে একটা ডিভোর্স, আমার তো ডিভোর্স আছে, আমি আমি তো সংসার করার জন্য গেছি। আমি চাইছি যে যে কোনো ভাবেই তাদের মনটা জয় করার জন্য। আমার শাশুড়ি বিয়ের পরে যে কেন এরকম করতেছে আমি কিছুই জানি না। সে কি আমাকে মন থেকে কখনো কি মানে নাই বা মানে নিতে পারে নাই? সে আমাকে হ্যাঁ এটাও বলতো যে আমি তোকে কোনো দিনও মানতে পারুম না।
জীবনও তোকে আমি মানতে পারবো না, এই কথাগুলোও সে আমাকে বলতো। তারপরে আমার হাসবেন্ড তখন সে ইতালিতে চলে যায়। তারপরে আমি প্রেগনেন্ট, আমার বেবিটা যখন পেটে আসে তখন মানে অনেক শরীর অসুস্থ ছিল, ঠিকমতো একটু কাজ করতে পারতাম না। তখন আমার শাশুড়ি আমার বাবার বাড়ি দিয়া যায়, সে বাবার বাড়ি দেওয়ার পরে বেবিটা হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে না, তারপরে আমার বাচ্চাটার কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চাটাকে কোনো টাকা পয়সা দেয় না। আর আমার হাজবেন্ডও মানে কোনো খরচ টরচ দেয় না আমার বাচ্চাকে। আমার হাজবেন্ড এর সাথে আমার কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। আমার হাজবেন্ড সত্যি কথা বলতে কি মানে সে তার মা বোনের কথাটাই শুনে, মানে সে ভয় পায়, তার মা বোনকে প্রচুর ভয় পায়। মানে তারা যেটা বলে মানে সেটাই সে শুনে। মানে কোনো দিকে ইয়া করতে পারতেছে না। সে তার মাকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে, আমার বাচ্চাটাকে প্রচুর ভালোবাসে। সে সে তো বলে নাই কখনো যে মানে বলে না যে মা তুমি কেন, আমার একটা বাচ্চা আছে, এটা বলবে না সে। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটার কি ভবিষ্যৎ নষ্ট করবা তুমি, আমার বাচ্চাটা জীবন নষ্ট করবা? এভাবে তো সে বুঝায় হয়তো বা বলতে পারে না। আমি চাচ্ছি আমার শ্বশুর বাড়িতে থাকতে চাচ্ছি। আমি আমার বাপের বাড়ি একটা বাচ্চা নিয়ে কেন থাকবো? আমি শ্বশুর বাড়িতে থাকতে চাচ্ছি। আর আমি চাচ্ছি যে আমার হাজবেন্ড আমার বাচ্চাটার একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ চাচ্ছি। ওর বাবা যেহেতু ইউরোপে থাকে, ও তো এভাবে ওর চলার তো কথা না, যেভাবে ও চলতেছে। তো আবার বাচ্চাটা তো একটা ভবিষ্যৎ আছে, আবার বাচ্চাটা তো এইভাবে নানা বাড়িতে তো আর থাকতে পারবো না সারা জীবন। তার কাছে তো আমার কোনো চাহিদা নাই, আমি তো কিছু চাই না। আমি চাই শুধু আমার বাচ্চাটা যেন সুন্দর একটা ভবিষ্যৎ পায়, আমার বাচ্চাটা যেন মানে দাদা দাদি ফুপু চাচা তাদের ভালোবাসা পায়। আমি কয়েকদিন পর পর আমার বাচ্চাটাকে নিয়ে যেতাম, যেন আমার শাশুড়ি দেখে আমার বাচ্চাটাকে দেখা যেন তার মায়া লাগে, নাতিকে দেখে যেন মায়া লাগে। আমি অনেক কিছু বানায় নিয়ে যেতাম, পিঠা পায়েস এগুলা নিয়ে যেতাম। ঠিক আছে, তো তারপরেও মানে সে আমার সাথে মানে অনেক খারাপ ব্যবহার করতো। আমি জানতে চাই যে আমার শাশুড়ি আমার সাথে কেন এরকম করে, আমি আসলে জানি না। আমি জানি না যে সে কোন ক্ষোভ থেকে সে আমার সাথে এটা করতেছে, আমি এটা জানতে চাই। আমি বলছি মা আপনি যেভাবে বলবেন, আমি তার পায়ে ধরে কান্না করছি, পায়ের উপরে মাথা দিয়ে কান্না করছি যে মা আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আমি করব। কাজের জন্য তো একটা মানুষ লাগে, আমাকে কাজের মানুষ হিসেবে আপনি রাখেন। আমার বাচ্চাটা সবার ভালোবাসা পাক, চাচা চাচি ফুপু দাদি সবার ভালোবাসা পাক। একটা বাচ্চা বাবা মা যদি ডিভোর্স হয়ে যায়, সেই বাচ্চাটা কখনই ভালোভাবে সে বাঁচতে পারে না। তার জীবনটা মানে তার কষ্ট সারা জীবনের জন্য থাকেই যায়। একটা বাচ্চা সব সময় চায় যে তার বাবা মা দুজনে একসাথে থাকুক। আমি আমার শাশুড়ি মার উদ্দেশ্যে বলতেছি মা আমার কি ভুল, আপনি আমাকে বলেন, আমি সেটা শুধরে নিব। আপনি আমাকে এভাবে দূরে রাখেন না আমার বাচ্চাটাকে। আমার বাচ্চাটা তো আপনাদেরই রক্ত, আমার বাচ্চাটার জন্য কি আপনার একটু মায়া লাগে না? আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা। আপনি আমার কি ভুল সেটা আপনি আমাকে বলেন, আমি সেই ভুল আমি শুধরাই নিব। আমি আজীবন আপনার পায়ের তলে থাকতে চাই, আমি আপনার পায়ের নিচে একটু আশ্রয় চাই, আমার বাচ্চাটা নিয়ে থাকতে চাই। আমি আমার বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি। মা আপনার দুইটা পায়ে ধরে বলি মা আপনি আমাকে একটু আশ্রয় দেন। আপনি আমাকে আপনার স্নেহের হাতটা আমার মাথায় একটু আপনি রাখেন। আপনি কেন এরকম করতেছেন মা? আমি শেষ বয়সে তো একটা মানুষের কোনো একটা লোক লাগে, আমি আপনার সেবা করে সারা জীবন কাটাই দিতে চাই, আমি আপনার পাশে থাকতে চাই। আমি তো আর ফেরেশতা না, যদিও কোনো ভুল থাইকা থাকে আমি জানি না, সে ভুলের কথাটা আপনি আমাকে জানান, আমি চেষ্টা করব শুধরে নিতে। আর আমি যদি ভুল করেও থাকি, সে ভুলের জন্য আমি আপনার কাছে বারবার মাপ চাইতেছি। পৃথিবীর মানুষের সামনেও আপনি আমার মা, আপনার কাছে আমার মাপ চাইতে আমার কোনো ইয়া নেই। মা আপনার দুইটা পায়ে ধরে বলি মা আপনি আমাকে একটু আশ্রয় দেন। সম্মানিত দর্শক, আমরা অতিথির কথা শুনছিলাম। এই পর্যায়ে আমরা অতিথির যিনি স্বামী প্রবাসে থাকেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা তার সাথে কথা বলবো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে অনেক অতিথি এসে তার প্রতিপক্ষ সম্পর্কে সত্য, মিথ্যা বা আংশিক সত্য অনেক কথা বলে থাকেন, যে কারণে আমরা চেষ্টা করি উভয় পক্ষের মতামত বা তাদের ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চাই। আমরা এমন একটা কন্টেন্ট তৈরি করতে চাই যেন উভয় পক্ষের কথা শুনে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কে কতখানি ঠিক অবস্থানে রয়েছেন। তো আমরা কথা বলি অতিথির স্বামীর সাথে। আচ্ছা, আপনি কি মানে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন? রেজিস্ট্রি বলতে হইলো পরিস্থিতি পরিস্থিতি আমাকে বাধ্য করছে, আমাকে প্রেসার করা হয়েছে। আপনাকে ব্ল্যাকমেলিং করে বিয়ে করা হয়েছে? জি জি, ব্ল্যাকমেল না, জাস্ট এমন ভাবে এটা একটা মনে করেন সাজানো সাজানো পরিস্থিতি। আপনি বলতে চাচ্ছেন ফেঁসে গিয়ে বিয়ে করছেন?
ফেসে গিয়ে না, নিজেকে সেফ রাখার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছি। বিয়ের বয়স কতদিন? এই তো 3-4 বছর হবে। ভরণ পোষণ সবকিছু ঠিক মতো দিচ্ছেন? আমার ভরণ পোষণ এখন দায় হয়ে গেছে এই পরিস্থিতি। আমার তো এখন 1 টাকা দেওয়ার এবিলিটি নেই। আমি অ্যাজ আ পারপাসে আছি, এখন কাজ করতে পারতাছি না। আমি আমার নিজেরই তো পরিস্থিতি, আমি যে টিকা আছি এই পরিস্থিতি, আমার কাগজ 15 বছর ইউরোপ থাকার পরে আমার এই পরিস্থিতিতে আসতে এখন বাধ্য হইছি। আপনার স্ত্রীর ভাষ্য মতে আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক অনেক ভালো, কিন্তু আপনার মায়ের কারণে উনি সংসারটা করতে পারছেন না। ব্যাপারটা সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে। শুধুমাত্র আমার মায়ের কারণে এই বিষয়টা এইভাবে আলোচনা হইলে আমার জানার ইচ্ছা যে মানে আমার মাকে যে ভিকটিম করা হইলো এর কারণ কি? তো সেই ক্ষেত্রে নিজের সান্ত্বনা কিভাবে দেব? তো এর তো কমপ্লেনের অভাব নেই। তো সেই ক্ষেত্রে এখন আমার মা জীবিত আছে, আমার মার উপরে কমপ্লেন করতেছে। প্রথমে আমার মার নামে কমপ্লেন। তো এটা কেন?